জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের আগামী বাহার এবং পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি সামিয়ান তাজুল এবং ক্যামেরার পিছনে আছেন দৈনিক সময়ের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নূর। প্রথমে আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দৈনিক সময়ের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাবো, আপনি তো আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলধারার রাজনৈতিক দলগুলোর বাইরে এসে আপনি যে রাজনীতির যে আপনার যে ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করার, তার কারণটা কি? ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা শুনছেন আমাকে, আমি বাহাউদ্দিন খন্দকার বাহার, আমি বলছি সুনামগঞ্জের সময় স্টুডিও থেকে। আমার বাড়ি নারায়ণতলার ভৈরবহাটি গ্রামে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের একদম হিমালয়ের পাদদেশের গ্রাম। আমার মূলত নির্বাচনে আসার মূল পরিকল্পনা হলো, আপনি জানেন যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়ন শিক্ষার দিক থেকে এবং মানব সম্পদের দিক থেকে অনেক বেশি অগ্রসর। এবং আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়নে যদি আপনি শিক্ষার দিক থেকে আপনি দেখেন, এখন বর্তমানে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়নের 5 জন পিএইচডি করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে এবং ইতিমধ্যে একজন এগ্রো ইকোনমিক্সের উপর পিএইচডি করে সে ফিরে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এবং এই গত সপ্তাহে আমাদের এক ছোট ভাই, সে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করার জন্য সে ইউএসএ তে গমন করেছে। এবং আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিয়নের অনেক ছেলে মেয়েরা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের বড় বড় কর্মকর্তা, শিক্ষার বড় বড় কর্মকর্তা রয়েছে, কর কর্মকর্তা রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন ভাই, যেহেতু আপনি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের জাহাঙ্গীরনগর, আমাদের জাহাঙ্গীরনগরে এখন অনেক ডাক্তার রয়েছেন, হ্যাঁ, এবং একজন ইতিমধ্যে তার এফসিপিএস সম্পন্ন করেছে এবং আরো কয়েকজন এফসিপিএস সম্পন্ন করার পথে। কয়েকজন ডক্টর রয়েছে পোস্ট গ্রাজুয়েশন করা, ইতিমধ্যে কেউ অনগোয়িং আছে, এমবিবিএস কমপ্লিট করার পর্যায়ে রয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় অনেক ছেলেমেয়েরা অধ্যয়নরত রয়েছে। আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিয়নে অনেক প্রকৌশলী রয়েছে এবং বাংলাদেশের কর্পোরেটের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। আমি এই কথাগুলো বলার কারণ হলো যে আমিও সোশ্যাল মার্কেটিং কোম্পানির একটা মোটামুটি বড় দায়িত্বে কর্মরত ছিলাম। দীর্ঘ 18 বছর আমি চাকরির সুবাদের বাইরে ছিলাম এলাকা, কিন্তু যদিও বাইরে থাকি, কিন্তু আমি বিভিন্ন সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষামূলক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন সহ তার সাথে আমি সবসময় যুক্ত ছিলাম। আমি যত বাইরে থাকার পরে আমি সবসময় আমি এলাকাতে ছুটে এসেছি এবং আসার পরে দেখলাম যে আমাদের এই সাধারণ মানুষগুলো, আমাদের এই জাহাঙ্গীরনগরের মানুষগুলো যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তাদের যে ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো থেকে অনেক বেশি অবহেলিত আছে। এবং এই শিক্ষা ব্যবস্থা দিন দিন আমরা আগের মতো আর আমাদের যে উত্তরসীমার যে বৃহৎ বা জাহাঙ্গীরনগর যে প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করছে না, সেক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থারও কিছু পরিবর্তন দরকার, আমাদের কাজ করা দরকার। এই সবগুলোকে মাথায় রেখে আমরা চিন্তা করলাম যেটা আমাদের একটি গ্রুপের, আমরা টোটাল কমিউনিটি থেকে আমরা চিন্তা করছি যে আমাদের মধ্যে থেকে কেউ নির্বাচনে আসা উচিত। এবং নির্বাচনে আসলে যেটা হবে যে আমরা সবাইকে একত্রিত করে আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিয়নের উন্নয়নে যদি আমরা কাজে লাগাতে পারি, এই জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা একটি সময়ের ব্যাপার মাত্র। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমার কাছে কিছু প্রশ্ন আপনার জন্য, আমি কিছু প্রশ্ন আমার দর্শকের জন্য, আমরা প্রত্যেকটি প্রার্থীকেই আমরা কিন্তু মূলত এই প্রশ্নগুলি আমরা করি। তো আপনিও তাদের একজন, আপনার জন্য সেম প্রশ্নগুলোই। তো পরবর্তী যে প্রশ্নটি আপনার জন্য, আপনার চোখে আপনার এলাকায় কি কি সমস্যা ধরা পড়েছে এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে জাহাঙ্গীরনগর ইউনিয়নের যে সমস্যাগুলো আপনার চোখে পড়েছে, সেই সমস্যাগুলো সমাধানে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন?
ধন্যবাদ ভাই আপনাকে এই প্রশ্নটি রাখার জন্য। ব্যক্তিগতভাবে যেটা আমি আগে বলেছি যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়ন শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থায় অনেক কিছু পিছিয়ে আছে এখনো, এবং তাদের মৌলিক যে অধিকারগুলো, নাগরিকের ন্যূনতম মৌলিক অধিকারগুলো থেকেও তারা অনেকটুকু পিছিয়ে আছে। তো আমি প্রথমত যেটা নিয়ে কাজ করার আমাদের যে পরিকল্পনাটা আমাদের, যে আপনি জানেন যে একটা পরিবার বা একটা সমাজকে যদি শিক্ষিত করে তোলা যায় তাহলে সেই সমাজ অবশ্যই উন্নত হবে। তো আমরা মূল কাজটা করবো, শিক্ষার ব্যবস্থাটাকে একটা আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করব। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য যে কাজটি হলো, প্রথমত এই বিগত কয়েকটি বছর যাবত আমাদের এই উত্তর সুরমার বিশ্বের যে বৃহৎ 3টি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা হলো মঙ্গলকাট উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা এবং নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, যে ফলাফল আমরা আশানুরূপ পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এই ফলাফল খারাপ করার পিছনে যে শুধু শিক্ষকের ব্যর্থতা তা নয়, শুধু যে ম্যানেজিং কমিটির ব্যর্থতা সেটাও আমরা বলবো না। আমরা যেটা করতে চাই যে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে ইতিমধ্যে অনেক বড় বড় পর্যায়ে কর্মরত রয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে, পিএইচডিরত রয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা রয়েছে। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই বিদ্যালয় বা মাদ্রাসা থেকে যারা উচ্চ পর্যায়ে চলে গিয়েছে এই প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করব, ম্যানেজিং কমিটিকে সম্পৃক্ত করব এবং শিক্ষকদেরকে সম্পৃক্ত করব, এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে ওনাদেরকে সম্পৃক্ত করে প্রত্যেকটি বিদ্যালয় এবং মাদ্রাসা ভিত্তিক আমরা একটা শিক্ষার মান উন্নয়ন কমিটি গঠন করব, যারা ভবিষ্যতে এই প্রত্যেকটি বিদ্যালয়ে সেই ছাত্রছাত্রীদেরকে একটা কেরিয়ার গাইডলাইন দেবে, কিভাবে তাদেরকে মোটিভেশন দেওয়া যায়, তাদেরকে ভালো ফলাফলের দিকে উদ্বুদ্ধ করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং যদি বিদ্যালয়ের অন্যান্য কিছু দিক থেকেও যদি আমাদের সহযোগিতা লাগে সেটা আমরা করব, শিক্ষা ক্ষেত্রে আমরা এটা করব। এবং আরেকটি বড় সমস্যা হলো, আমি যখন নির্বাচনের পরিকল্পনা নিয়েছি, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়নে 11টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মিলে 5টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, একটি দাখিল মাদ্রাসা রয়েছে, অনেকগুলো ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা রয়েছে, অনেকগুলো কিন্ডারগার্টেন রয়েছে। তো যেটা সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই যেটা আমাদের বড় যে সমস্যাগুলো, যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথমত যে একটি পাখার ব্যবস্থা থাকা, এটা আমরা দেখতেছি নাই। নিরাপদ পানির খাওয়ার ব্যবস্থা নেই। এই মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মাদ্রাসাগুলোতে এই বাচ্চাদের জন্য যে একটা ছেলে মেয়ের জন্য আলাদা যে টয়লেটের ব্যবস্থা নেই, তাদের হাইজিন মেনটেন করার ব্যবস্থা নেই, এগুলো যার কারণে আমাদের বাচ্চারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তো আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমার মূল একটা পরিকল্পনা হলো আমরা এইগুলো নিয়ে কাজ করব, যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিরাপদ পানির ব্যবস্থা করা যায়, তাদের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা কিভাবে করা যায়, বা তাদের জন্য হাইজিন মেনটেনের ব্যবস্থাগুলো কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আরেকটি ব্যাপার হলো, আমাদের উত্তর সুরমার বৃহৎ 3টি ইউনিয়ন, রংঘাট, সুরমা এবং জাহাঙ্গীরনগর, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আপনি যেহেতু অবশ্যই সবগুলো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো আপনি চেনেন, এখানে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি। তো আমাদের এই বৃহৎ এলাকায় কোনো বালিকা বিদ্যালয় নেই। তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছি যে আমরা অদূর ভবিষ্যতে আমরা এই ভালো একটা লোকেশনে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছি। আমি নির্বাচিত হই বা না হই সেটা বড় কথা নয়, আমরা অবশ্যই একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান বালিকাদের জন্য একটা আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। খুবই মহৎ একটা উদ্যোগ। যদি এটি হয় তাহলে অবশ্যই এই উত্তর সুরমার এলাকার যারা মেয়ে শিক্ষার্থী আছে তারা খুবই উপকৃত হবে। আমরা পরবর্তী প্রশ্ন, ভোটারদের মন জয় করতে আপনি আপনার ইশতেহারে জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক কি কি নতুন প্রতিশ্রুতি যুক্ত করবেন? আসলে ভোটারদের মন জয় করার জন্য আমি বলবো না, আমি বলবো যে আসলে আমি এখানে আসার মূল কারণ হলো যে আমাদের মৌলিক কিছু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়ন মানব সম্পদের দিক থেকে খুব বেশি উর্বর, অনেক উর্বর। আমি বাংলাদেশের অনেক জায়গায় কাজ করেছি, দেশ বিদেশের অনেক জায়গায় আমি গিয়েছি চাকরির সুবাদে, বাট আমি দেখেছি যে আমাদের এই ইউনিয়নটি মানব সম্পদে অনেক উর্বর একটি ইউনিয়ন। কিন্তু আমাদের যে ব্যর্থতাটা হলো, আমি অবশ্যই আপনার প্রশ্নের মাধ্যমে আমি শ্রদ্ধা জানাই অতীতে যারা
বৃহত্তর অঙ্গারচর থেকে শুরু করে জাহাঙ্গীরনগর উন্নয়নে এবং পরিবর্তনের জন্য কাজ করেছিলেন। অবশ্যই ওনাদের কাজগুলোকে আমি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানাই, এবং পরিষদের বাইরেও যারা এই ইউনিয়নের পরিবর্তনের জন্য কাজ করেছেন তাদের কাজগুলোকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের একটা জায়গায় যে গ্যাপটা রয়েছে, যে এই মানব সম্পদগুলোকে আমরা এখনো ব্যবহার করতে পারি না। তো আমরা এবং আমাদের এই মানব সম্পদগুলোকে যদি আমরা একত্রিত করে ব্যবহার করতে পারি, ওনাদেরকে একটু করে যদি আমরা এঙ্গেজ করতে পারি ইউনিয়নের উন্নয়নে, ইনশাআল্লাহ ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন সময়ের ব্যাপার মাত্র হবে। এবং আমার যে প্রতিশ্রুতিটা হলো, আমরা 3টা বিষয়ে, যে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন করব। পাশাপাশি আমার একটা উদ্যোগ হলো যে আমরা অবশ্যই যদি আল্লাহ নির্বাচিত করেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের গভর্নেন্সকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তখন নাগরিক সুবিধা থেকে শুরু করে অনেক দুর্নীতির মাত্রা শূন্যের কাছাকাছি চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন, আপনি একজন প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং প্রচার প্রচারণা চালানোর ক্ষেত্রে আপনি কি ধরনের কৌশল অবলম্বন করবেন? ধন্যবাদ। যেহেতু আমি এলাকারই সন্তান এবং আমার জন্ম কৈশোরকাল, শৈশবকাল, যৌবনকাল আমার এখানেই কেটেছে। আমার পড়ালেখা শুরু হয়েছে, আমি মক্তব থেকে প্রাইমারি স্কুল, হাই স্কুল, আমি নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় স্কুল, এসএসসি আমি এখান থেকে করেছি, দেন এইচএসসি আমি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে করেছি। তো আমার যেহেতু কৈশোর যৌবন এখানে, মোটামুটি যে জাহাঙ্গীরনগরের ছোট বড় 31টা গ্রাম আছে, পাশাপাশি আমি যদিও চাকরি করেছি বাইরে, কিন্তু আমি বিভিন্ন সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক যে অঙ্গ সংগঠনগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলাম। প্রত্যেকটি গ্রামে আমার যাওয়া আছে, ম্যাক্সিমাম আমাদের পরিচিতর মধ্যে আমি বলবো। পাশাপাশি এখন যেটা হবে যে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। 1-to-1 আমি প্রত্যেকটি বাড়িতে যে আমার যারা আছে, আমার মা বোনেরা যারা আছেন, তাদের ওনাদের কাছে আমি পরিচয় হওয়ার চেষ্টা করতেছি এবং আমার কথাগুলো বলার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে অতীতে ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম নানা অনিয়ম অভিযোগ রয়েছে, নির্বাচিত হলে পরিষদ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন? ধন্যবাদ। আমি আগেই কথাটা বলেছি, আমি অবশ্যই সেটা বলবো না যে আমাদের অতীতে যারা ইউনিয়ন পরিষদে ছিল অস্বচ্ছতা ছিল। আমার আমি যেটুকু জানি যে অতীতেও যারা ছিল শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করেছে, হয়তো বা কোথাও গ্যাপ হতে পারে। বাট আমি যেটা আমার পরিকল্পনাটা হলো যে আমি যদি নির্বাচিত হই, মহান আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমি গভর্নেন্সকে শক্তিশালী করব। গভর্নেন্সকে যদি শক্তিশালী করি তাহলে এমনিতেই দুর্নীতির মাত্রা শূন্যের কাছাকাছি চলে আসবে। এবং আমি একটা বৃহৎ পরিকল্পনা নিয়েছি যে আমার যে জাহাঙ্গীরনগরের যে 31টা গ্রাম আছে, এখানে যে মসজিদগুলো রয়েছে, মসজিদ কমিটি দিয়ে আমি 6টি তালিকা তৈরি করব। এটা আমাদের একটি পরিকল্পনা, যেটা হলো 6টি পরিকল্পনার মধ্যে যে তালিকাগুলোর মধ্যে হলো বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, প্রত্যেকটি সমাজে গৃহহীন, ভূমিহীন এবং দুস্থ যে গরিব। এই তালিকাটা আমি তৈরি করাবো ওই মসজিদ কমিটিকে দিয়ে, কারণ ওই মসজিদ কমিটিতে ওই এলাকার যারা সামাজিক কাজগুলো করে ওনারাই থাকেন, ওনারা তালিকাটা করবে। এবং আমি ওই তালিকাগুলোকে নিয়ে কম্পাইল করে আমি একটা ওয়ার্ড ভিত্তিক তালিকা করব, এবং একটি মহিলা সদস্যের যে 3টি ওয়ার্ড থাকবে এটার একটা তালিকা থাকবে, এবং ইউনিয়নের একটা তালিকা থাকবে। এবং আমি এই গভর্নেন্সের মাধ্যমে একটা ওয়েব তৈরি করবো ইউনিয়নের, যেখানে সবগুলো তালিকা ওখানে আপলোড থাকবে। বাংলাদেশ সরকারের যে সুবিধাগুলো আসে তাদের জন্য আমরা ওই তালিকা থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। সেখানে আমার আত্মীয় হোক, আপনার আত্মীয়, কারো আত্মীয় কেউ এইটা প্রিফার হবে না, ওই তালিকা থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এবং একই ব্যক্তি বারবার পাচ্ছে কিনা সেটাও কিন্তু ওই তালিকা থেকে চলে আসবে। তো আমরা এটা খুবই সহজেই চলে আসবে যে আসলে এক ব্যক্তি একজন পেলো, পরবর্তীতে আমরা আরেকজনকে ডাবল হচ্ছে কিনা। তো আমরা যখনই গভর্নেন্স শক্তিশালী হবে তখন অবশ্যই দুর্নীতির মাত্রাটা খুবই কমে চলে যাবে। কারণ তখন যখন ওয়েবে থাকবে, যে কোনো নাগরিক তার নাগরিক সেবাগুলো সে ওয়েব থেকে যা দেখতে পাবে। হ্যাঁ, তো আমার মূল পরিকল্পনা হলো মহান আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমি প্রথম 100 দিনের মধ্যেই আমি এই জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের ওয়েবটাকে এবং গভর্নেন্সকে আমি পুরোপুরি শক্তিশালী করবো এবং এটা ওয়েব বেস করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার জাহাঙ্গীরনগর ইউনিয়ন
সীমান্তবর্তী একটি এলাকা। এই এলাকা শুধু জাহাঙ্গীরনগর নয়, সীমান্তবর্তী এলাকার বেশিরভাগ সীমান্তবর্তী এলাকায় কিন্তু মাদকের সরাসরি আমরা দেখতে পাই। তো আপনার এলাকায় যুব সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে আপনি কি ধরনের যুব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, এবং যেহেতু আমার বাড়ি এবং আমাদের ইউনিয়ন শুধু নয়, আমরা একদমই সীমান্তের কাছাকাছি, ভারতের মেঘালয়ের পাদদেশে আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন। এখানে মাদকের একটা সহজলভ্যতা আছে, পার্শ্ববর্তী দেশ থেকে আসে। এখানে আমি যে কাজগুলো আমরা ইতিমধ্যে আমরা করে যাচ্ছি, যে মানে করবো না, করে যাচ্ছি। আমার একটি কথা হলো যে আমার সন্তানও যদি মাদকাসক্ত হয়ে যায়, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়, একটি পরিবারকে নয়, সে পুরো সমাজটাকে ধ্বংস করে দেয়। আমার সন্তানও যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে তাকে দূরে ঠেলে না দিয়ে তাকে ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে, তাকে ওই অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং মাদক নির্মূল করতে হলে প্রথমত একটি সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সেই ব্যাপারে আমাদের কিছু বৃহৎ পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। যেহেতু আপনাকে আমি একটু বলে রাখি, আমার দুইটি বৃহৎ সংগঠন আছে। আমি নিজে প্রতিষ্ঠাতা, সবাই প্রেসিডেন্ট ছিলাম 12 বছর। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, ওখানে আমাদের অলমোস্ট 3,500-এর মতো মেম্বার আছে। উত্তর সময় একটা চাকরিজীবী পরিষদ আছে, ওটার সাথে আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখনো আছে। তো এই সংগঠন দিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। যেটা প্রথম পরিকল্পনাটা হলো, আমি আমাদের এই সামাজিক আন্দোলনে প্রথমত যে প্রত্যেকটি মসজিদের যে ইমাম মুয়াজ্জিন আছে জাহাঙ্গীরনগরে, ওনাদের আমরা তালিকা তৈরি করতেছি। আমরা ওনাদেরকে নিয়ে আমরা বসবো এবং ওনাদেরকে আমরা এই কথাটি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি যে প্রত্যেক শুক্রবারে যে বয়ান হবে, ওখানেও যেন ওনারা এই মাদকের সম্বন্ধে কথা রাখেন। দ্বিতীয়ত, আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক মন্ডলী যারা আছেন, ওনাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করি, মানে আমরা একই ফোরামে নিয়ে আসতেছি, ওনারাও কথা বলবে। প্রত্যেকটি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুলের যে শিক্ষক মন্ডলী, সবাইকে আমরা একত্রিত করে চেষ্টা করতেছি সবার অবস্থান থেকে, স্ব অবস্থান থেকে মাদকের সচেতনতা তৈরি করবে। যখন সব অ্যাঙ্গেল থেকে কথা বলবে, তখন আলটিমেটলি একটা সামাজিক আন্দোলনের রূপ নেবে। এবং আমি বিশ্বাস করি, আমরা সবাই যদি মন থেকে কাজটা করি, ইনশাআল্লাহ মাদক নির্মূল হবে। কিন্তু যেহেতু আমার বাড়ি এবং আমাদের ইউনিয়নটা একদমই সীমান্ত ঘেঁষা, এই মাদকের প্রবেশাধিকারটা এটা ব্যক্তি পর্যায়ে প্রতিরোধ করা সম্ভব হবে না। এটা প্রশাসন এবং আমরা জানি, আমরা আমাদের এই সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের বর্তমান সুনামগঞ্জ 4 আসনে যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কারণ উনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই মাদকের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স দিয়ে একটি উনি অলরেডি প্রজ্ঞাপন জারি করেছেন। বিভিন্ন প্রশাসনকে উনি নির্দেশনা দিয়েছেন এবং এই প্রশাসনের লোকজনও আমাদের এলাকায় যাচ্ছে, বিভিন্ন অ্যাডভোকেসি মিটিংগুলো করতেছে। এবং আমরা ইতিমধ্যে ওনার সাথে কথাও বলেছি। আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, উনি মাদকের ব্যাপারে একদমই জিরো টলারেন্স হওয়াতে ইতিমধ্যে আমাদের মাদকের কিছুটা প্রবেশাধিকার নিয়ন্ত্রণে চলে আসার পথে। এবং আমরাও সামাজিকভাবে যদি সে আন্দোলনটা তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমাদের এই সেই মাদক অবশ্যই আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো, ইনশাল্লাহ বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই মাদক যেন নির্মূল হয়, বিশেষ করে আমাদের যে যুব সমাজ আছে তারা যেন মাদক থেকে দূরে থাকে। ধন্যবাদ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রামীণ অবকাঠামো নিয়ে ইউনিয়নের অবহেলিত যে রাস্তাঘাট আছে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আপনি কোন কাজগুলোকে অগ্রাধিকার তালিকায় রাখবেন? ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছি, আমি নির্বাচনে যখন চিন্তা করেছি যে আমি নির্বাচন করব, আমি জাহাঙ্গীরনগর ইউনিয়নে আগে থেকে আমরা জানি, তারপরে আমরা প্রত্যেকটি রাস্তার আমরা তালিকা তৈরি করেছি যে আসলে কোন কোন রাস্তা বা কোন কোন অবকাঠামোগুলো খুবই জরুরি ভিত্তিতে করা দরকার। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা ইউনিয়নবাসীকে নিয়ে বসবো। এবং আপনি জানেন যে প্রত্যেকটা 2009-এর যে স্থানীয় সরকারের যে আইন আছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে প্রত্যেক ওয়ার্ডে গণশুনানির আয়োজন করা। যদিও আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসবো। গণশুনানির মাধ্যমে আমরা তালিকাগুলো জনগণের সামনে নিয়ে আসবো যেগুলো, এবং ওনারাই নির্ধারণ করবে কোন কাজটা আগে করা উচিত।
অসাধারণ অসাধারণ একটি উদ্যোগ। আর গণশুনানি যদি করা হয় প্রত্যেকটা ইউনিয়নে, তাহলে ইউনিয়নের যে গ্রামীণ যে সমস্যাগুলো সেগুলো কিন্তু প্রকাশ হবে এবং জনসম্মুখে চলে আসবে। জি, ওনারাই সিদ্ধান্ত নেবে কোন কাজটা আগে করতে হবে। অসংখ্য এটা ধন্যবাদ। যেখানেই হোক না কেন ইউনিয়ন বোর্ড। আমার আরেকটি প্রশ্ন, নাগরিক সেবা নিয়ে। ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ যে কোনো ধরনের হয়রানি ছাড়া জন্ম নিবন্ধন এবং অন্যান্য নাগরিক সেবা সহজে পেতে পারে, সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। আমি এটার উত্তর আগে চলে আসছে। যদি ই গভর্নেন্স যখন আসবে, সবকিছু উনি ঘরে বসেই করতে পারবেন অনলাইন ভিত্তিতে, তখন তো ওনাকে আর ওই ইউনিয়ন পরিষদে যাওয়া দরকার নেই। উনি ঘরে, এখন আপনি যেমন জানেন, আমরা একসময় যে থানায় যদি আমার একটা যে কোনো কাজের জন্য আমি জিডি করতে হয়, আমি থানায় আসা লাগতো। মানে এখন কিন্তু বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, এখন কিন্তু থানায় আসার প্রয়োজন হয় না। আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আপনি মোবাইল থেকে আপনি ওই অ্যাপ থেকে আপনি জিডি করে ফেলতে পারতেছেন। সো একটা ইউনিয়ন পরিষদের যে নাগরিক সেবাগুলো, একটা নাগরিকত্ব সনদ বলেন, ট্রেড লাইসেন্স বলেন, বা যে কোনো সনদের জন্য আমার মনে হয় না ইউনিয়ন পরিষদ আসার প্রয়োজন আছে। যখন আপনার ই গভর্নেন্স শক্তিশালী হবে, যখন আপনি ই গভর্নেন্সটা করবেন, সে ঘরে বসে ওয়েব থেকে সে অ্যাপ্লাই করবে তার নাগরিক অধিকার যে সেবাটা দরকার। যখন তৈরি হয়ে যাবে, ওনার এখানে নোটিফিকেশন যাবে, উনি আপডেট পাবে যে আপনারা তৈরি হয়ে গেছে, উনি এসে নিয়ে যাবে। ওনাকে ইউনিয়ন পরিষদে একবার দুবার ঘোরার দরকার নেই, আমি যেটা মনে করি, এবং আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ডিজিটাল সেবা আমরা তো জানি এটা অলরেডি চলমান এবং অনেক বিষয় কিন্তু অনলাইনে চলে আসে। তারপরও আমাদের তো যে গ্রামীণ এরিয়াতে অনেকেই কিন্তু আপনার অনলাইন বিষয়টা বুঝে না, তাদের জন্য ভাই অবশ্যই আপনার কষ্টটা যোগ্য, কিন্তু এখন আপনি দেখেন, একটা সময় ছিল, আমি জাহাঙ্গীরনগরে যদি ডাটাটা আপনাকে দিই, একটা সময় ছিল যে আমাদের এখান থেকে অনলাইন বা আপনি কিভাবে করবে, এগুলো অনেক একটা দুষ্প্রাপ্যতা ছিল। এখন যদি আপনি দেখেন, আমার জাহাঙ্গীরনগর ইউনিয়নে আমি যদি হিসাব করে যদি বলি, কমপক্ষে 2 থেকে 250 ছেলে মেয়ে পৃথিবীর ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশে অবস্থান করছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে আমাদের এলাকার অনেক ছেলেমেয়ের অবস্থান। প্রত্যেকটি ঘরে ওয়াইফাই আপনি পাবেন। আপনি, আমার মনে হয় যে 90% এখন অনলাইনে কাভারেজ আমাদের ইউনিয়নটা, যদি আমি যেটা ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, এবং আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, এখন খুব কম আছে, ডাটা ইউজ করতেছে না। তো এটা শুধু আমাকে এই জিনিসটা ওনাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনি এটা আমাকে একটু কাজ করতে হবে, যদি আল্লাহ তাআলা নির্বাচিত করেন, যে আপনি এই রাস্তায় গেলে বা এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন, এটুকুই। কিন্তু আপনি এছাড়া ধরেন, এখন প্রত্যেকটা বাজার মহল্লাতে আপনি কম্পিউটারের দোকানগুলো রয়েছে, আচ্ছা, ওখানে বসে আপনি করবেন। ইউনিয়ন অফিসে চেয়ারম্যানকে খোঁজার দরকার নেই, ইউনিয়ন অফিসে বারবার যাওয়ার প্রয়োজন নেই, উনি ওখান থেকে করে দেবে। ইউনিয়ন অফিস যখন রেডি হবে, ওনার যে নাম্বার থাকবে ওই নাম্বারে মেসেজ চলে যাবে, উনি তৈরি হয়ে যাবে, তখন উনি নিয়ে যাবে সেটা। আমরা চাই একসময় ইনশাআল্লাহ এটা হবে, অবশ্যই এটা সম্ভব, এটা করা। সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে চালু হোক। আরেকটি প্রশ্ন, ভোটাররা কেন অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন, এই বিষয়ে আপনার বিশেষ বার্তা কি? ধন্যবাদ। এটি একটি খুবই মৌলিক একটা প্রশ্ন অ্যাকচুয়ালি। তো আমি যেটা বিশ্বাস করি, আমার যে উদ্দেশ্যে নির্বাচনে আসা, আমার উদ্দেশ্যটা হলো, আমি আগেই বলেছি যে আমাদের যে মানব সম্পদগুলোকে একত্রিত করে আমরা এখানে এই উন্নয়নের কাজে লাগানো, এবং আমি এদের সবার সাথে কিভাবে কানেক্টেড, আমি আপনাকে যদি একটু বলি যে আমার ইউনিয়নে, আমি নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রথম বেচ, যেটা আমরা আগে অন্যান্য বিদ্যালয় নামে পরিচিত, যে 94 সাল, আমি 94 সালে এসএসসি পাস করি, আমি ওই বিদ্যালয়ের প্রথম বেচ 94, এবং আমরা অ্যালামনাই আছে খুব স্ট্রং। অ্যালামনাইতে আমাদের পরের বেচ থেকে যারা ডাক্তার হয়েছেন, সেনা কর্মকর্তা হয়েছেন, পুলিশ কর্মকর্তা হয়েছেন, প্রকৌশলী হয়েছেন, যারা পিএইচডি রত আছেন, একজন আমার ছোট ভাই পোস্ট ডক্টরালে আছে এসেতে, প্লাস যারা আমরা খুবই কানেক্টেড। তো আমি বিশ্বাস করি যে আমি যদি নির্বাচিত হই আল্লাহর রহমতে, এবং আমার এটা পরিকল্পনা, আমার নির্বাচনের পরে আমার এই মানব সম্পদগুলোকে অবশ্যই আমার ইউনিয়নের উন্নয়নের কাজে আমি ওনাদেরকে ডাকবো। আমি দরকার হলে বারবার ওনাদের কাছে যাব, এবং ওনার সেই সুযোগটুকু আছে আমি জানি। তো এবং আমি যেটা বিশ্বাস করি যে আমার এখান থেকে আমার সবাইকে আমি একটি কথাই বলি, যে আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নয়,
যদি জাহাঙ্গীরনগর ইউনিয়নের জনগণ মনে করে যে অন্য একজনকে দিয়ে এই কাজগুলো হবে, যদি জনগণ সবাই একজন মানে অন্য একজনকেও আগে থেকেই বলে যে না তোমাকে নয় অন্য একজনকে দিয়ে তা এই কাজগুলো করা সম্ভব, আমি অবশ্যই ওনাদের সাথে আছি। কেন আছে? আমি উন্নয়ন চাই। এইখান থেকে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে মানে হওয়ার মতো বা কিছু হওয়ার মতো আমার এখানে কোনো প্রত্যাশা নাই। আমার হলো এই অবহেলিত জনপদটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আরেকটি বড় হলো যোগাযোগের আমি আগেই বলেছি ভাই যে আমি চাকরি করেছি 18 বছর সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে, বাট আমি চাকরি রিজাইন করে এখানে আসছি একটা উদ্যোগ নিয়ে যে আমাদের একটা জিনিস নিয়ে আমি অনেক কাজ করতেছি। এটা নিয়ে আমরা অনেকেই যে হার্ডওয়ার্কার ধারারগঞ্জ যে সেতু, এবং এই সেতুটাকে টার্গেট করে কিন্তু আমি চাকরি ছেড়ে চলে আসা, এবং এটাকে আমরা জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, কিভাবে, কারণ একজন সামনে থেকে দায়িত্ব নিতে হবে এই সেতুটাকে। কারণ আপনি দেখেন আমাদের কৃষি যদি আপনি বলেন, এই উত্তর আমাদের জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষিতে খুবই উর্বর, এবং শুধু সুনামগঞ্জ জেলা নয়, আমি বলবো বাংলাদেশেরও যদি একটা অংশ 1% সবজি, ভুট্টা, গম, ধান এখানে উৎপাদিত হয়। এবং আমাদের সবচেয়ে দুঃখের বিষয় জানেন যে আমার এই একটা কৃষি পণ্য সে এই সুরমা নদীর পার পর্যন্ত আসতে যে খরচ, এবং সুরমা নদীটা এই নৌকা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে পার করতে যে খরচটা হয়, এই খরচ দিয়ে এই সবজিটুকু সিলেট বা অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব, এবং সে ন্যায্য মূল্যটুকু পাবে। এবং আমাদের কৃষক এই একটি সেতুর অভাবে তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, এবং অনেক কম মূল্যে সে পাচ্ছে ধান। এবং আপনি দেখেন যে কোনো জিনিস সুনামগঞ্জ শহরে একটি জিনিসের দাম যদি 500 টাকা হয়, সেই জিনিসটুকু আমার নারায়ণতলাতে গেলে সেই জিনিসটা 50 টাকা বাড়তে, শুধু এই ট্রান্সপোর্টেশনের খরচের কারণে। তো এই সেতুটা আমাদের এই বৃহৎ 3টি ইউনিয়ন যে জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গাচর, পাশাপাশি দুয়ারের একটা অংশ সহ প্রায় কয়েক লক্ষ লোকের এটা প্রাণের দাবি। আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয় বর্তমান আছেন, ওনার কাছেও আমরা এটা নির্বাচনের আগেও আমাদের এটা আমরা ছিল যে আমরা উত্তর সুরমার মানুষ আমরা একত্রিত একটা ব্রিজের প্রত্যাশায়, আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা এই ব্রিজটার জন্য আমরা সবসময় আমরা একত্রিত। এবং ওনার নির্বাচনী ইশতেহারও এটা ছিল। এবং আমি যতটুকু জানি আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই, উনি ব্রিজের বাস্তবায়নের অনেকটুকু কাজ এগিয়ে নেওয়ার পথে। এবং আমরা এই বিশ্বাসটুকু ওনার উপর রাখি যে ওনার হাত দিয়েই এই হালুয়ারঘাট ধারাগাঁও ব্রিজটুকু বাস্তবায়ন হবে। যখন এই ব্রিজটুকু বাস্তবায়ন যদি হয়, তাহলে আমাদের উত্তর এলাকার এই বৃহৎ এই 3টি ইউনিয়ন প্লাস এখানে জীবনমানের একটা অভাবনীয় পরিবর্তন চলে আসবে। তো মানুষ আমাকে এই জন্যই বেছে নেবে, আমি বিশ্বাস করি যে যেহেতু আমার এই সমাজটার সাথে এবং এই গাছগুলোর সাথে আমি অতীতেও জড়িত ছিলাম, বর্তমানেও আছি। এবং আমি যদি আল্লাহ তাআলা নির্বাচিত করে ইনশাল্লাহ এই কাজগুলো করার জন্য আমি সর্বাগ্রে আমি ইনশাল্লাহ নিশ্চিত করার জন্য আমি কাজ করে যেতে পারবো। এই জন্য আমি বিশ্বাস রাখি যে আমার জনগণ আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে আরো দুটি প্রশ্ন রয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচনে জয়ী হলে প্রথম 100 দিনে আপনার কি পরিকল্পনা আছে এবং কোন কাজগুলো আপনি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবেন? ধন্যবাদ। ইতিমধ্যে কথাগুলো চলে আসছে আমাদের ইয়েতে। তো প্রথম হলো আমি যেটা বলেছি যে আমি গভর্নেন্স নিয়ে কাজ করি। সেকেন্ড হলো যে আমি আমার যে ইউনিয়নের মানব সম্পদ যারা আছে ওনাদেরকে নিয়ে আমি একটি ফোরাম করবো, যেখান থেকে আমি ওনাদের সাজেশন নিব এবং ওনাদেরকে কিভাবে আমাদের এই উন্নয়নের কাজে সম্পৃক্ত করা যায় সেই কাজগুলো আমি করব। তৃতীয়ত যেটা হলো আমি জনগণকে নিয়ে আমি বসবো এবং আমরা প্রায়োরিটি করবো, চেকলিস্ট করবো কোন কাজগুলো আমাদের করতে হবে। এবং আমরা চেকলিস্টের মধ্যে 1, 2, 3, 4 এইভাবে আমরা নাম্বারিং করবো। এইভাবে জনগণ নির্ধারণ করবে কোন কাজগুলো পর্যায়ক্রমে করা উচিত। এবং আমি যেটা আগে বললাম যে আমরা প্রত্যেকটি মসজিদ কমিটি দিয়ে আমি 6টি তালিকা তৈরি করবো, যে তালিকা থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাংলাদেশ সরকারের বা যে কোনো যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো যেন এখান থেকে নিশ্চিত করা যায়। আমি এই কাজগুলো ইনশাআল্লাহ প্রথম 100 দিনের মধ্যেই এটা নিশ্চিত করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের যে ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? ধন্যবাদ। আমি বাহাউদ্দিন খন্দকার বাহার,
আমার বাড়ি নারায়ণতলা বৈরঘাটি গ্রামে, আমি আগেই বলেছি, এবং আমি দীর্ঘ 18 বছর চাকরির সুবাদে আমি এলাকার বাইরে থাকলেও আমি এই শেকড়ের টানে আমার জন্মভূমিতে আমি বারবারই ছুটে এসেছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বলেন বা সংগঠন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সবগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এবং আমার ইতিমধ্যে আপনারা আমার পরিকল্পনাগুলো শুনেছেন, হয়তো আপনারা শুনে থাকবেন যে আমরা যে জাহাঙ্গীরনগর ইউনিয়নের জীবনমান উন্নয়নের জন্য যে পরিকল্পনাগুলো নিয়েছি এবং জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন করার জন্য আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে পরিকল্পনাগুলো নিয়েছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। এবং আমি আপনাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে চাই যে আমি আমার প্রত্যেকটি কাজের জন্য আমি আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। কারণ আমি এটা বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির কাছে একজন জনগণের যে প্রত্যাশা সেটা হলো যে একজন জনগণ বা একজন সাধারণ নাগরিক একজন জনপ্রতিনিধির কাছে ন্যূনতম সম্মানটুকু পাবে, তার সুখ দুঃখের কথাগুলো মন খুলে বলতে পারবে এবং যে কোনো ন্যায়ের পক্ষে একজন জনপ্রতিনিধিকে সবসময় তার পাশে পাবে। তো আমি আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি, আমাকে ইনশাআল্লাহ আপনাদের পাশে পাবেন। যে কোনো কাজের জন্য আমি আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব। এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার জাহাঙ্গীরনগর ইউনিয়নবাসী যারা দেশ বিদেশ যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা এবং আগামী নির্বাচনে আমার যে প্রতীক আসবে এই প্রতীকে ভোট চেয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দৈনিক সুনামগঞ্জের নিয়মিত আয়োজন ভোটের মাঠে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য পদপ্রার্থী বাহাউদ্দিন খন্দকার বাহার। আমরা আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সাথে আসবো। সেই পর্যন্তই আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।